নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তার সম্পর্কে কি বলেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। যা বলেছেন সেটা বিস্ফোরক বক্তব্য এবং আমার মনে হয় যে এই মুহূর্তে এখনো পর্যন্ত এই প্রথম সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের, তিনি কোনো পদ পদবি তার নেই, তার একমাত্র বড় পরিচয় যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি পুত্র। তিনি এই যে বাংলাদেশের আসন্ন নির্বাচন, এই নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন। সেই কথাগুলির মধ্যে একটা বিস্ফোরক বক্তব্য হচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, যিনি এই মুহূর্তে আমেরিকার জেলে বন্দী, মার্কিন সরকার তাকে তার দেশ থেকে অপহরণ করে এনে জেলে পুরে রেখেছে, আমেরিকার জেলে পুরে রেখেছে। এই মাদুরোর সঙ্গে তুলনা টেনে বা মাদুরোর প্রসঙ্গ টেনে তারেক রহমান সম্পর্কে সজীব ওয়াজেদ জয় কিন্তু বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন। কোথায় করেছেন না, শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ নেত্রীর মতো তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনিও ইদানিং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন। কিন্তু সোমবার দিন তিনি আমেরিকা থেকে একটি ভার্চুয়াল প্রোগ্রামে ভার্চুয়ালি অংশ নেন। তিনি সেখানে সেই অনুষ্ঠানে ভাষণ দেন। অনুষ্ঠানটি হয়েছে কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, এদের যে বড় অফিস তার একটি প্রেক্ষাগৃহ, সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে সেই অনুষ্ঠানটি হয়। সেখানে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ছিলেন, বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম এর প্রতিনিধিরা ছিলেন। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের কেউ ছিলেন না। সেই অনুষ্ঠানটা ছিল যে বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে আলোচনা, এবং স্বভাবতই নির্বাচনের মুখে চলতি পরিস্থিতি মানে হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে তাই নিয়ে আলোচনা। সেই আলোচনায় সজীব ওয়াজেদ জয় একটা দীর্ঘ ভাষণ দিয়েছেন। ভাষণটা তিনি সবার অনুমতি নিয়ে তিনি বাংলায় ভাষণ না দিয়ে ইংরেজিতে ভাষণটা দিয়েছেন। বোঝাই যাচ্ছে যে তিনি আন্তর্জাতিক মিডিয়াতেও বিষয়টিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং আমি তার সাক্ষাৎকারগুলি যেগুলি তিনি দিয়েছেন, তিনি এবং তার মা, সেই সাক্ষাৎকারগুলি পড়ার সুযোগ আমার হয়েছে। তো আমার মনে হয় যে এই ভার্চুয়াল ভাষণে তিনি যে কথাগুলি বলেছেন সেগুলি এখনো পর্যন্ত কোনো সাক্ষাৎকারে তিনি বলেননি, এবং এতটা জোরালো বক্তব্য কিন্তু সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে শোনা যায়নি। তার বক্তব্য এতদিন পর্যন্ত আমরা দেখেছি, বিশেষ করে 2024-এর 5 আগস্টের পর থেকে তিনি মিডিয়ার মুখোমুখি হচ্ছেন অনেক বেশি। যদিও আওয়ামী লীগে তার কোনো পদ পদবি নেই, কিন্তু তিনি শেখ হাসিনার পুত্র, এর থেকে বড় পরিচয়ও বাংলাদেশের রাজনীতিতে অন্তত আওয়ামী লীগের জন্য খুব বড় কিছু নয়, এটাই বড় পরিচয়। তো তিনি যে ভাষণ দিয়েছেন এতদিন পর্যন্ত সেগুলো আমরা দেখেছি অত্যন্ত মার্জিত। গতকালটাও মার্জিত ছিল না এ কথা বলা যাবে না, কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক। তার মধ্যে একটি কথা হচ্ছে যে মার্কিন দূতাবাস, ঢাকার মার্কিন দূতাবাস, তারা তারেক জিয়াকে এক প্রকার ছাড়পত্র দিয়ে দিল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। কি ব্যবস্থা নিল না? না, জয় বলছেন যে তারেক জিয়া যে দেশ ছেড়েছিলেন তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো ছিল 2008 সালে, 2006-07 সালে তত্ত্বাবধায়ক সরকারের করা যে মামলাগুলি ছিল, সেই মামলাতে একটা অন্যতম সাক্ষী ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার FBI এর একজন অফিসার, যিনি আমেরিকা থেকে ঢাকায় এসেছিলেন আদালতে সাক্ষ্য দিতে, এবং মার্কিন সরকারের কাছে তারেক জিয়ার দুর্নীতি সংক্রান্ত অনেক নথিপত্র আছে, এগুলো আমেরিকার কাছে আছে। কিন্তু তারপরেও মার্কিন দূতাবাস এবং অবশ্যই মার্কিন প্রশাসন তারা তারেক জিয়ার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিল না। তিনি নিরাপদে দেশে ফিরেছেন, তিনি বিএনপির প্রার্থী হয়েছেন, এই প্রথম তিনি নির্বাচনে প্রার্থী, এবং তিনি বিএনপির এখন চেয়ারম্যান, অর্থাৎ বিএনপির সর্বোচ্চ পদে তিনি বসেছেন। এটা বলে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করছেন যে তারেক রহমানকে মার্কিন প্রশাসন তারা এক প্রকার মুক্ত করে দিল, ছাড় দিয়ে দিল। তিনি বলছেন যে না, এটা কিন্তু পুরোপুরি মুক্তি নয়, তাকে একটা পুতুল সরকারের প্রধানমন্ত্রী করা হবে, এটাই হচ্ছে আমেরিকার প্ল্যান, এবং আমেরিকা তাদের স্বার্থগুলোকে তারেক জিয়াকে দিয়ে তাদের স্বার্থগুলো চরিতার্থ করার চেষ্টা করবে, এটা আমেরিকার প্ল্যান। এরপরে সজীব ওয়াজেদ জয় বলছেন যে যদি এটা কখনো তারেক রহমান মনে করেন যে না, তিনি এইভাবে চলবেন না, তাহলে তার বিপদ আছে, তার পরিণতি হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
নিকোলাস মাদুরোর মতো। অর্থাৎ উনি বলতে চাইছেন, সজীব ওয়াজেদ জয় বলতে চাইছেন যে পানামাতে বা ভেনেজুয়েলাতে আমেরিকা যা করেছে সেটা সঠিক কি বেঠিক সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু এটা বাংলাদেশের ক্ষেত্রেও তারা করতে পারে। তার কারণ বলছে যে তারেক রহমান বিএনপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে অতীতের অপরাধ, অতীতের দুর্নীতি এগুলি সম্পর্কে তথ্য প্রমাণ মার্কিন প্রশাসনের হাতে আছে। তাদের কথা মতো না চললে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও এই একই অবস্থা করতে পারে, অর্থাৎ আমেরিকা জেলে তাকে নিয়ে পুরে দিতে পারে। কারণ মার্কিন আইনে এই ক্ষমতা মার্কিন প্রশাসনকে দেওয়া হয়েছে, ফলে এই প্রশাসনিক ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে বাংলাদেশের ক্ষেত্রে ভবিষ্যতে। এই কথাটি অত্যন্ত মারাত্মক কথা, যে তারা বলতে চাইছেন জয় যে এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন আওয়ামী লীগের সরকারি বক্তব্য যে এটা হচ্ছে সাজানো নির্বাচন, এবং জয় খানিকটা, তার মা এতটা সরাসরি মার্কিন প্রশাসনের কথা বা সিআইএর ষড়যন্ত্রের কথা বলেন না, কিন্তু সোমবার সজীব ওয়াজেদ জয়ের ভার্চুয়াল ভাষণে তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে গণ অভ্যুত্থানে একটা বড় ভূমিকা ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর, এবং তিনি বলেছেন যে আমেরিকা তারা একটা পাপেট সরকার, অর্থাৎ একটা পুতুল সরকার চায়, যে সরকারকে তারা হোয়াইট হাউস থেকে নিয়ন্ত্রণ করবে, এবং তারেক জিয়াকে তারা এই জন্যেই ওখানে বসাতে চাইছে যে তিনি দুর্বল প্রধানমন্ত্রী হবেন, এবং এই দুর্বল প্রধানমন্ত্রীকে চালিত করাটা আমেরিকার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রসঙ্গ এই বিষয়ে তিনি টেনেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধেও আমেরিকার অভিযোগগুলি হচ্ছে যে মাদক চোরাচালান এবং নানাবিধ দুর্নীতির অভিযোগ আমেরিকা এনেছে। সজীব ওয়াজেদ জয় বলছেন যে তারেক জিয়ার বিরুদ্ধেও একই রকম অভিযোগ, আমেরিকার হাতে তাদের প্রমাণপত্র আছে, ফলে তারা যখনই চাইবে ফাইল দেখিয়ে দেবে তারেক রহমানকে যে আপনার বিরুদ্ধে এই 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 অভিযোগ আছে, এবং তাকে তুলে নিয়ে যাওয়া অসম্ভব নয়, জেলে পুরে দেওয়া অসম্ভব নয়। সজীব ওয়াজেদ জয় এই যে এবারের নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে গণভোট হবে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন তার সঙ্গে জুলাই সনদের ওপর গণভোট হবে। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এই গণভোটটা এটা হচ্ছে একটা বড় মানে ষড়যন্ত্র বাংলাদেশকে দুর্বল করা, বিশেষ করে যে সনদ তৈরি করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা, সরকারের ক্ষমতা এগুলো সব সীমিত করা হয়েছে, অর্থাৎ দুর্বল সরকার, দুর্বল প্রধানমন্ত্রী হবে এই সনদ অনুযায়ী যদি সংবিধান সংস্কার হয়, ফলে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে অনেক দুর্বল হয়ে পড়বে। ফলে যিনি প্রধানমন্ত্রী হন না কেন তার ক্ষমতা থাকবে না তার দেশের হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে একটি বিষয় আছে যে অনেকগুলো মানে সাংবিধানিক প্রতিষ্ঠান যেখানে কারা মাথায় বসবে, এগুলি বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা দেওয়া আছে যে প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি সেখানে শুধু স্বাক্ষর করবেন। এগুলি কিন্তু কোনোটাই থাকছে না। শুধু তাই নয়, এই যে শেখ হাসিনা 5 দফা প্রধানমন্ত্রী ছিলেন, এবং আওয়ামী লীগ বিরোধীদের বক্তব্য হচ্ছে যে দীর্ঘ সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন, 16 মাস প্রধানমন্ত্রী, 16 বছর টানা প্রধানমন্ত্রী ছিলেন, এর ফলে তিনি স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের আগমন ঘটেছিল আওয়ামী লীগের হাত ধরে। এই জান থেকে যদি দেশটাকে বার করতে হয়, ওই জন্যে একটা সংশোধনী এখানে বলা আছে যে প্রধানমন্ত্রী পদে কেউ 2 টার্মের বেশি নির্বাচিত হতে পারবেন না। অর্থাৎ তারেক রহমান যদি এই 2026-এ প্রধানমন্ত্রী হন, তাহলে আরেকবার নির্বাচন হলে যদি তার দলের সুযোগ আসে তাহলে আরও একবার তিনি হতে পারবেন, কিন্তু তার পরের দফাতে গিয়ে তিনি হতে পারবেন না, বিএনপি অন্য কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে হবে। এটা সব দলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। তো সজীব ওয়াজেদ জয় বলছেন যে এগুলি সবই বাংলাদেশে একটি দুর্বল সরকার গঠন করার প্রয়াস, এবং এইটা বলতে গিয়ে তিনি বলেছেন যে আমেরিকা তারা তারেক জিয়া এই যে গণভোট, এই গণভোটের ব্যাপারে তারেক জিয়া দীর্ঘ সময়তে চুপ ছিলেন, অর্থাৎ গণভোটে হ্যাঁ এবং না এই দুটো ক্ষোভ থাকবে ব্যালটের মধ্যে, সেখানে হ্যাঁতে টিক দিলে পরে এই সংস্কারগুলি সব কার্যকর হবে। বিএনপি এই নির্বাচনে তারা মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971-কে বড়ভাবে তারা মানে আঁকড়ে ধরেছে, প্রচারে এনেছে, এবং তারা বারে বারে জামাতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ করছে যে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ফলে যারা এই দেশের বিরোধিতা করেছিল তাদের দেশ পরিচালনা করার কোনো অধিকার নেই, ফলে জামাতকে যেন কেউ ভোট না দেয়, এটা বিএনপির বক্তব্য ছিল।
এই বক্তব্য যখন বিএনপি সামনে এনেছিল স্বভাবতই তাদের পক্ষে এই গণভোটের যে 4টি প্রশ্ন, যে প্রশ্নকে কেন্দ্র করে অর্থাৎ জুলাই সনদকে বাস্তবায়ন করার যে প্রশ্নটি, সেখানে গণভোটে হ্যাঁ না এই বিষয়টি নিয়ে বিএনপি খানিকটা নীরবতা পালন করছিল। অর্থাৎ তারা জামাতে ইসলামের মতন সক্রিয়ভাবে বলছিল না, বা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি যেমন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মানুষকে আবেদন করেছেন দেশবাসীকে যে আপনারা হ্যাঁতে ভোট দেবেন তবেই এই সংস্কারগুলি সম্পন্ন হবে, জামাতে ইসলামী তাই বলেছে যে সংস্কারগুলি করতে হবে, তার জন্য হ্যাঁতে ভোট দিতে হবে। বিএনপি তারা হ্যাঁ না এই গণভোটে রাজি হয়েও কিন্তু হ্যাঁ কি না এই নিয়ে তারা কোনো রাগ কাটছিল না। সজীব ওয়াজেদ জয় বলছেন এই যে কদিন আগে তারেক জিয়া খুব বড় করে একটা জনসভাতে বললেন যে গণভোটে সবাই যেন হ্যাঁতে ভোট দেন, এটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য যে এটা হচ্ছে আমেরিকার প্রেশার, আমেরিকার চাপে তারেক জিয়াকে বলতে হয়েছে যে গণভোটে তারা যেন হ্যাঁতে ভোট দেন, অর্থাৎ দেশবাসী। তাহলে হ্যাঁতে ভোট দিলে কি হবে না, এই সংস্কারগুলি হবে, যে সংস্কারের ফলে নির্বাচনের ব্যবস্থায় পরিবর্তন আসবে, প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আসবে, সরকারের ক্ষমতায় অনেক খর্ব হবে, রাষ্ট্রপতির ক্ষমতা খানিকটা বৃদ্ধি পাবে। এই যে গোটা বিষয়গুলি, এই গোটা বিষয়গুলিকেই শেখ হাসিনার পুত্র বলছেন যে এটা এক ধরনের ষড়যন্ত্রের নীল নকশা, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রকে দুর্বল করে দাও, এই দুর্বলতার সুযোগ আগামী দিনে আমেরিকা নেবে, এটাই হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। তিনি এই ভাষণে ইউনূস সরকারকে আক্রমণ করেছেন, বলেছেন যে এই সরকারের পেছনে মানে উগ্রবাদীদের সমর্থন আছে, তার কারণ এই সরকার উগ্রবাদীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তিনি বলেছেন যে এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কোনো উগ্র ইসলামিক পন্থীদের ছিল না, কিন্তু জনগণের পেছনে, ছাত্রদের পেছনে উগ্র ইসলামপন্থী সংগঠনগুলি, তারা উগ্রবাদীরা তারা এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল। এবং একটা পর্বে তিনি স্বীকার করেছেন যে প্রাথমিকভাবে এই আন্দোলনকে মোকাবিলা করার ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের এবং আওয়ামী লীগ পার্টির খানিক দুর্বলতা ছিল। গোটা বিষয়টাকেই আইন আদালতের দরজায় ঠেলে না দিয়ে সরকারের তরফে, প্রশাসনের তরফে আরও তৎপর হয়ে ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করার দরকার ছিল। এই কথাগুলো একদম নতুন না হলেও তিনি আরও একবার বলেছেন, এটা উনি আগেও এই কথাগুলি বলেছেন। ইনফ্যাক্ট এই ব্যাপারে আওয়ামী লীগের কোনো দ্বিমত নেই, যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ মনে করেন যে কিছু ভুল সরকারের তরফে হয়েছিল, কিছু ভুল দলের তরফে হয়েছিল, যার ফলে এইরকম কিছু ছাত্রদের আন্দোলন একটা কোটা বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছিল। সজীব ওয়াজেদ জয় এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ভারতের প্রসঙ্গ টেনে বলেছেন যে বাংলাদেশ যেদিকে যাচ্ছে তাতে এটা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের, তার কারণ ওখানে যদি ইসলামিক মানে উগ্রবাদী বা শক্তি মানে কট্টরপন্থীরা ওখানে মাথাচাড়া দেয়, তাহলে ভারতের পূর্ব প্রান্ত, পূর্বাঞ্চল বা উত্তর পূর্ব এই গোটা মানে বর্ডার, সীমান্ত, এই পূর্ব প্রান্ত সেটাও অস্থির হবে এবং সেটা ভারতের জন্যে, ভারতের নিরাপত্তা সুরক্ষার জন্য অত্যন্ত একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করবে, এটাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। সব মিলিয়ে সজীব ওয়াজেদ জয় যে দীর্ঘ ভাষণটি দিয়েছেন কলকাতার একটা অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে, সেই ভাষণটা কিন্তু মেজাজে ওজনে একটু ভিন্নতর। এবং এই প্রথম তিনি তারেক রহমানকে তার সমালোচনা করেছেন, তার অতীত ধরে টানাহেঁচড়া করেছেন, এই প্রথম। হলে বোঝা যাচ্ছে যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কোন দিকে গড়াবে এক্ষুনি বলা মুশকিল, কিন্তু সজীব ওয়াজেদ জয় যেভাবে দলে ডানা মেলছেন, যেভাবে তিনি সক্রিয় হচ্ছেন এবং যেভাবে তিনি তারেক রহমানকে আক্রমণ করেছেন, তার অতীত ধরে টানাহেঁচড়া করছেন, তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ 40-45 বছর যেমন ছিল যে এ বি, আওয়ামী লীগ এবং বিএনপি, সেই এ এবং বি থাকবে এরকম একটা সম্ভাবনা তৈরি করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে দুই দলের দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া, তারা পরস্পরের সঙ্গে কখনো যৌথ আন্দোলন একসময় করেছেন, কিন্তু দীর্ঘ সময় তারা পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই সংগ্রাম করেছেন। দুর্ভাগ্যজনকভাবে খালেদা জিয়া সদ্য প্রয়াত হয়েছেন। শেখ হাসিনা, তার বয়স হয়েছে প্রায় 78 বছর, তবে তিনি খুব সুস্থ আছেন। কিন্তু আওয়ামী লীগে যে শূন্যতাটা, সেটি হচ্ছে যে হাসিনার পরে কে, এই বিষয়টি নিয়ে খুবই অস্পষ্টতা আছে। এই অস্পষ্টতাটা বিএনপিতে ছিল না।
খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তখনই তিনি তার ছেলেকে দায়িত্বভার দিয়েছেন দলের তরফে। আবার এখন তারেক জিয়াকে দেখা যাচ্ছে যে তিনি তার মেয়ে, স্ত্রী তাদেরকে নিয়ে রাজনীতির ময়দানে হাজির হচ্ছেন। ফলে বোঝাই যাচ্ছে যে তারা একটা পারিবারিক ধারাবাহিকতা তৈরি করছেন। এখন আওয়ামী লীগের সম্ভবত শেখ হাসিনা যদি দায়িত্ব ছাড়েন বা ভবিষ্যতে সজীব ওয়াজের জয়ের এই নেতৃত্বে আসার সম্ভাবনা প্রবল, এবং হয়তো সেই কারণেই তিনি তারেক রহমানকে এইভাবে আক্রমণটি করলেন, কারণ তিনিও জানেন যে আগামী দিনে তারেক রহমানকে মোকাবিলা করতে হবে যদি জয়কে আওয়ামী লীগের নেতৃত্বে আসতে হয় বা নেতৃত্ব দিতে হয়। খানিকটা আভাস আমার মনে হয় এই কারণেই যে জয় হয়তো মনস্থির করছেন যে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেবেন, এবং সেই কারণেই প্রধান প্রতিপক্ষ তারেক রহমানকে তিনি তার অতীত ধরে টেনেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলিকে আরেকবার সামনে এনে ভেনেজুয়েলার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, আমেরিকার চোখে দুর্নীতির ও দায়ে অভিযুক্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার প্রসঙ্গ টেনেছেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।